মাত্র 1.87% যারা রাজনীতিতে আগ্রহী। তো এটা আমার জন্য একজন রাজনীতিবিদ হিসেবে খুব একটা ভালো সংবাদ না। তারপরে আজকে এখানে এসে অবশ্য আমার আশা বেড়েছে। আমি নতুন করে আমি এটা আশাবাদ নিয়ে যাচ্ছি যে না, আমাদের তরুণরা এখন অনেক অনেক বেশি আমাদের চেয়েও তারা যোগ্য হয়ে উঠছে এবং তারা এই দেশে ভবিষ্যতে আরো বেশি বড় ভূমিকা রাখতে সক্ষম হবে। আমরা যারা পুরনো মানুষ, সেই কিছুক্ষণ আগে বলছিলেন তোফাজ্জল হোসেন মানিক সাহেবের কথা বা আপনার জহুর আহমদ সাহেবের কথা, তাদের সময় থেকে আমরা দেখি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ইত্তেফাকের প্রতিষ্ঠাতা ছিলেন। তো এইগুলো আমরা দেখেছি আপনার সাংবাদিকতার ক্ষেত্রে। আমরা যখন ছোট স্কুলে পড়ি, আমি কিন্তু মফস্বলের ছাত্র, এখানে প্রায় সবাই বোধহয় ঢাকারই ছাত্র হবে, কিন্তু আমি মফস্বলের স্কুলের ছাত্র। দিগন্তে বিলীন ছুটছে ঘোড়া, উঠছে বালি, চলেছে নিষিদিন, অর্থাৎ গতিবাগের কথা বলা হয়েছে। তো আমি একটু সমালোচনা করতে গিয়েই ওই মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান কথাটা বলতাম। আজকে আমার এখানে এসে একটা ধারণা জন্মালো যে না, আমাদের ছেলেরা এখন আমাদের চেয়ে অনেক অনেক দূরে গিয়ে গেছে। এবং আমি অত্যন্ত আশাবাদী হয়েছি যে অনেকে যে বলেন যে কিছু হবে না, এটা সঠিক নয়, অনেক কিছু হবে এবং বাংলাদেশে অবশ্যই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। হ্যাঁ, তর্ক আছে, আমরা এটাতেই বিশ্বাস করি। আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে, এবং এটাই হচ্ছে উপযুক্ত একটা ডেমোক্রেসি। বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশি গণতন্ত্রটা চর্চা হয়নি। ওইটা বোধহয় সম্ভবত লিগেসি অফ পাকিস্তান পলিটিক্স থেকে এটা এখানে হয়নি। আমরা এখানে দেখেছি খুব স্বল্প সময় ধরে কিছুটা চর্চা হয়েছিল, তারপরে আবার সেই চর্চা থেকে আমরা দূরে সরে গেছি। আমার দুই দলের বিতর্ক শুনে খুব ভালো লাগছিল। তো একটা আমার আপত্তি আছে, এই যে আপনার মাননীয় প্রধানমন্ত্রী আর মাননীয় স্পিকার কথাটা, এটাকে আমরা বাদ দিতে পারি না? আমার কেন জানি মনে হয় যে এই মাননীয় কথাটা থেকে কিন্তু সমস্ত অটোক্রেসির জন্মটা বোধহয় হয়। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি কিছু দিনের জন্য অর্থমন্ত্রী ছিলাম, মানে প্রতিমন্ত্রী ছিলাম আমাদের দেশের বেগম খালেদা জিয়ার সরকারের সময়। কৃষিতে ছিলাম, এরপরে সিভিল এভিয়েশন ছিলাম। তো আমি যখন ঢাকার বাইরে যেতাম, তখন আপনার প্রথমে সার্কিট হাউসে গেলেই ওখানে একটা পুলিশের কন্টিনজেন্ট একদম চৌকস ভাবে দাঁড়িয়ে বিরাট একটা গার্ড অফ অনার দিত। আর সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছে যে আমি একটা কেউকেটা, একটা বিরাট কিছু, যে আমাকে আপনার সেলুট দেওয়া হচ্ছে। এই যে ধারণাটা, এই ধারণাটা কিন্তু আমাকে একটা ভিন্ন জগতে নিয়ে যায়। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় আমি যখন পাকিস্তান সেনাবাহিনীর সাথে টিকতে না পেরে ভারতে চলে গেলাম, এবং ইসলামপুর বলে একটা আপনার পশ্চিম দিনাজপুরের একটা সাব ডিভিশন, সরি আমার একটা বদ অভ্যাস, হাত পা খুব নাড়াচাড়া, তো যে কারণে এগুলো পড়ে যায়। তো ওই সময় আমরা আপনার পালিয়ে যখন ভারতে চলে গেলাম, তখন তো কোথাও রাতে শোবো কোথায়, থাকবো কোথায়, খাবো কি, সবকিছুই সমস্যা। তো আমাদের একজন শরীর, তিনি দয়া করে আমাদেরকে একটা সাইকেল স্টোরের পেছনে জায়গা করে দিলেন। একটা আপনার আলমারি করে রাখা আছে, তার পেছনে একটি জায়গা, একটা মানুষ বড়জোর লম্বা হয়ে শুতে পারে। তো সেইখানে আপনার আমরা রাত্রে থাকার ব্যবস্থা হলো, প্রথম দিকে কথা বলছি। তো ওখানে 2 দিন পরেই ওই বিকেলবেলা ওই স্টোরের সামনে একটা জায়গা ছিল, ওখানে আমরা চেয়ার নিয়ে বসতাম, গল্প করতাম। আমার সময় ওখানে একটা গাড়ি আসলো, অ্যাম্বাসেডার গাড়ি ভারতীয়, তার উপরে একটা আপনার এই লাইট বসানো, সিকিউরিটি লাইট বসানো। গাড়ি থেকে নামলেন এক বয়স্ক ভদ্রলোক, আপনার ধুতি পরা, এবং আপনার সামনে আপনার একজন মাত্র ব্যক্তি, তার হাতে বোধহয় সম্ভবত একটা ভেতরে বন্দুক ছিল, হঠাৎ একটা গানম্যান। আমি লক্ষ্য করে দেখলাম যে উনি ভদ্রলোক
বিহারের চিফ মিনিস্টার কর্পূরী ঠাকুর একটি প্রদেশের একটি রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রী, তিনি এসছেন ওই জায়গায় খবর পেয়ে যে এখানে কিছু বাংলাদেশ থেকে লোক এসছে যারা যুদ্ধ করছে, তাদের সাথে কথা বলতে তিনি একা শুধুমাত্র তার একজন দেহরক্ষী নিয়ে তিনি সেখানে এসে উপস্থিত হয়েছেন। আর আমাদের এখানে আমাদের যেই মন্ত্রী হয়ে গেল সেই সম্পূর্ণভাবে ভিন্ন জগতে চলে গেল। তার সেলিউট, তার বাঁশি, গাড়ির সামনে একটা গাড়ি, পেছনে আরেকটা গাড়ি, এই যে মানসিকতাটা তৈরি হয়, এই তৈরি মানসিকতাটা কিন্তু আমাকে ধীরে ধীরে ওই ডিক্টেটরের দিকে নিয়ে যায়। আমি কথাটা সেই জন্য বললাম যে মাননীয় কথাগুলো বাদ দিয়ে কথা বলতে বললে ভালো, মিস্টার স্পিকার, মিস্টার প্রাইম মিনিস্টার বললে তো যথেষ্ট হয়, তাই না? আমরা মনে হয় যে আমাদের নতুন ছেলেরা এই বিষয়টা চালু করবে, তাহলে আমি মনে করবো যে অন্তত একটা বিষয়ে আমরা আমাদের কালচারের একটা জায়গাতে পৌঁছতে সক্ষম হব। সময় তো ভালো যাচ্ছে না, এখন অনেকেই অনেক কথা বলছেন, অনেকেই মন খারাপ করছেন, ভালো রাখছেন। আমি সবসময় খুব আশাবাদী মানুষ, বয়স আমার অনেক, কিন্তু আমি আশাবাদী মানুষ। আমি মনে করি যে এর পরে ভালো সময় আসবে, আরো ভালো সময় আসবে, এবং আমাদের এই ছেলেরা যারা আজকে এত চমৎকার অনুষ্ঠান করছে, এত চমৎকার চিন্তা করছে, এত চমৎকার ভাবছে দেশ নিয়ে নিজেকে তৈরি করার জন্য, সেখানে নিঃসন্দেহে আমার ভবিষ্যৎ অত্যন্ত ভালো। আমি ভবিষ্যৎকে ব্রাইট দেখি, আমি উজ্জ্বল দেখি। আমি শেষ করব, আমি যারা এটা আয়োজন করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতে চাই যে তারা একটা অত্যন্ত সুন্দর ভালো একটা কাজ করছেন, যে কাজগুলো আমাদের নতুন প্রজন্মকে কি যেন বলে, তোমার জেন জেনে কি বলে, জেন জেনে আরো ছোট নাকি, আরো ছোট, তো এই জেনের সঙ্গে আমাদের পরিচয় খুব কম, তো সেখানে ওই পরিচয়টা আর বাড়ানো দরকার। আরেকটা বড় একটা গ্যাপ আছে কিন্তু, যেটা হচ্ছে যে ঢাকাতে যে চিন্তা ভাবনা, আমার ঠাকুর গায়ের নারগুলো কিন্তু সেই চিন্তা ভাবনা না। এই যে দূরত্বটা, এই দূরত্ব তৈরি করতে চাচ্ছি, একটা প্রজন্ম তৈরি করতে যাচ্ছি, একটা শক্তি তৈরি করতে চাচ্ছি, একটা আর্মি তৈরি করতে যাচ্ছি, যে আর্মি আমার বাংলাদেশকে বদলে দেবে, সেই জায়গাটা বোধহয় আমরা আসতে পারবো না। আমি অনুরোধ করব, আমি আয়োজকদেরকে, আমি অত্যন্ত গর্বিত বোধ করছি যে আমি তাদের সঙ্গে ছিলাম অনেক আগে, ঢাকা কলেজ ছাত্র ছিলাম অনেক আগে, সেই বাংলাদেশ সৃষ্টির আগে 1963-65 সালে ছাত্র ছিলাম, আর শিক্ষক হয়েছিলাম 73-75 সালে, ওই সময়টাতে। তো আমার মনে হয় এই কাজটা তারা আরো ভালো করে করতে পারবে। আমি আবার আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আজকে যারা এসেছেন তাদের কথা শুনে আমার খুব ভালো লেগেছে। আমি আশা করব, বিশেষ করে যারা প্রফেশনাল আছেন এখানে একজন অত্যন্ত উঁচু মানের প্রফেশনাল, তারা ছেলেদেরকে বলেছেন যে কি কি করা দরকার, কিভাবে আরো সামনের দিকে এগোনো যায়, এই বিষয়গুলোকে নিয়ে আমরা যদি সামনের দিকে যেতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা করব জয়। ধন্যবাদ।